স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি শারমিন আক্তার আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্র থেকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। বিগত ক্লাসগুলোতে আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রমের গুরুত্ব। তাহলে শ্রম কি তা নিশ্চয়ই আমরা জানি। শ্রম কি? শ্রম আমি দুইটা দৃষ্টিকোণ থেকে শ্রম বলতে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম দৃষ্টিকোণ থেকে ছিল হচ্ছে আমরা সাধারণ অর্থে যা বুঝি, সাধারণ অর্থে কি আমরা যে কোনো পরিশ্রম করাকে আমরা কি শ্রম বলি। কিন্তু অর্থনীতি কি বলে যে কোনো পরিশ্রমকে শ্রম বলা যাবে না, যেই শ্রমের পিছনে উদ্দেশ্য থাকবে অর্থ উপার্জন করা, সেই পরিশ্রমকেই বলা হয় হচ্ছে অর্থনীতির ভাষায় শ্রম। কিন্তু আমরা সাধারণত কি যে কোনো পরিশ্রম করাকে আমরা শ্রম বলে থাকি। তাহলে আজকে চলো আলোচনা করি হচ্ছে শ্রমের গুরুত্ব নিয়ে। শ্রম কি? শ্রম হচ্ছে উৎপাদনের একটি উপকরণ। চারটি উপকরণের মধ্যে শ্রম হচ্ছে দ্বিতীয় উপকরণ। প্রথম হচ্ছে ভূমি, দ্বিতীয় শ্রম, তৃতীয় মূলধন, চতুর্থ সংগঠন। তাহলে শ্রমের উৎপাদনের এই চারটি উপকরণ ছাড়া কি উৎপাদন কার্য সম্পাদন করা সম্ভব নয়। আমরা যদি কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি এই চারটা উপাদানের সমন্বয় প্রয়োজন আছে। তাহলে শ্রমের গুরুত্বতে প্রথমে বলতে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তাহলে অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অপরিসীম, তা তো বোঝাই যাচ্ছে। কেন? দেখেন, শ্রমের মাধ্যমে কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন বা দ্রব্য উৎপাদন করা সম্ভব হয়। তাহলে যখন শ্রমের পরিমাণটা একটা দেশের শ্রমের পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কি ওই দেশের উৎপাদিত পণ্যের পরিমাণও কি বৃদ্ধি পাবে। এখন সেই পণ্য উৎপাদিত পণ্যের পরিমাণ যদি এতটাই বৃদ্ধি পায় যে তা আমাদের দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করার পর তা আমরা কি বিদেশে রপ্তানি করতে পারবো, তাহলে সেক্ষেত্রে কি অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ কি উন্নত হবে না? অবশ্যই অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ উন্নত হবে। তাহলে দেখেন আপনাদের বইতে কি বলা আছে, বিশ্বের যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব রয়েছে। দক্ষ এবং অভিজ্ঞ শ্রম শক্তি ব্যতীত কি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না। তাহলে যে দেশের শ্রমের ব্যবহার যত বেশি সে দেশ কি অর্থনৈতিক দিক থেকে কি এক ধাপ এগিয়ে রয়েছে। তারপর আছে দেখেন উৎপাদন বৃদ্ধি, যে কথাটা আমি মাত্র অলরেডি বলে ফেললাম, সেটা হচ্ছে কি যত শ্রম দিব ততই উৎপাদন করা সম্ভব হবে। ধরেন আমি একটা মার্কার তৈরি করতে আমার হচ্ছে 10 মিনিট সময় লাগে, তাহলে আমি যদি এখানে শ্রমের পরিমাণটা বাড়িয়ে দিই, এখানে কি আমি 10 মিনিটে একটা মার্কার তৈরি করতে পারছি বা একটা মার্কার আমি উৎপাদন করতে আমি সক্ষম হচ্ছি। এখন যদি আমি এখানে শ্রমের পরিমাণটা বৃদ্ধি করি, আমি 10 মিনিটের জায়গায় আমি এখানে কি 20 মিনিট শ্রম দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে আমার মার্কার একটা উৎপাদনের জায়গায় কি আমি 2টা মার্কার উৎপাদন করতে সক্ষম হব। তাহলে কি কথাটা তাহলে কি শ্রমের ফলে কি হয় উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। তারপরে 3 নম্বর আছে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে জীবনযাত্রার মান কিভাবে শ্রমের সাথে রিলেটেড আছে এটা আমি বিভিন্ন সেন্স থেকে চিন্তা করতে পারি। তাহলে দেখেন আমি যদি চিন্তা করি একজন শ্রমিক যদি বেশি পরিমাণে শ্রম দেয়, তাহলে বেশি পরিমাণে শ্রম দেওয়ার ফলে কি হবে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, দেশের কি অর্থনৈতিক উন্নয়ন হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন হলে কি হবে মাথাপিছু আয় কি আমাদের দেশের মাথাপিছু আয় কি বৃদ্ধি পাবে। তাহলে মাথাপিছু আয় যদি বৃদ্ধি পায়, মানুষের আয় যদি বৃদ্ধি পায়, তাহলে কি তার ব্যয় করার ক্ষমতাটা কি বৃদ্ধি পাবে না, অথবা তার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাও কি বৃদ্ধি পাবে। তাহলে একটা মানুষ যখন তার আয় বৃদ্ধি পাবে সে অনুযায়ী কি সে ব্যয় করবে, আর আয় যত বৃদ্ধি পাবে তার কি জীবনযাত্রার মানও তত উন্নত হবে। কিভাবে উন্নত হবে? ধরেন আগে আমি একটা যে জিনিস আমি কি আমার প্রয়োজন ছিল একটা, এখন দেখা যায় আমার আয় বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো আমার কি ওই জিনিসটা আমি ডাবল করতেছি, বা আমার খাদ্য অভ্যাসে কি অনেক পরিবর্তন হচ্ছে। আমার কি এখন ইনকাম বেশি, টাকা বেশি, আমার কি আমার খাদ্য তালিকাটাও কি পরিবর্তন হচ্ছে। তাহলে মানুষের চলাফেরা, চাল চলন, পোশাক আশাক সবকিছুতে কি পরিবর্তন হয়। তাহলে কত হচ্ছে উৎপাদন বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। জাতীয় আয় বৃদ্ধি, সহজ কথায় মাথাপিছু আয় যদি বৃদ্ধি পায়, একক প্রতি একজনের আয় যদি বৃদ্ধি পায়, তাহলে কি জাতীয় আয় বৃদ্ধি পাবে। জাতীয় আয় মানে কি দেশের সমস্ত মানুষের যে আয় আছে ওটাকে একত্রিত করে হয় হচ্ছে জাতীয় আয়। তাহলে যখন একটা দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে তাহলে কি অটোমেটিক্যালি ওই দেশের কি জাতীয় আয়টাও বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে কি উৎপাদনের ভূমিকা রয়েছে, যেটাকে আমি একটু আগে বললাম কিভাবে মাথাপিছু আয় বৃদ্ধি পায় উৎপাদনের ফলে। উৎপাদন বেশি দিলে বেশি পণ্য উৎপাদিত হবে, সেক্ষেত্রে শ্রম আমরা বেশি দিব যখন তখন কি উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে।
উৎপাদন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কি আয় বৃদ্ধি পাবে। তাহলে মাথা পিছু আয় বৃদ্ধি পেলে জাতীয় আয়টাও কি হবে, বৃদ্ধি পাবে। তারপরে আছে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার, মানে একটি দেশে যে সমস্ত সম্পদগুলো থাকে শ্রম শক্তি ব্যবহার করে কি এই প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার কি করা যায়, নিশ্চিত করা যায়। পৃথিবীতে যে দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি, অর্থনৈতিক দিক থেকে সে দেশ কিন্তু এমনিতেই কি এগিয়ে রয়েছে। একটা দেশের প্রাকৃতিক সম্পদ কম এবং একটা দেশের প্রাকৃতিক সম্পদ বেশি, এই দুইটা দেশ কখনোই কি এক হতে পারে না। এখন কথা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ছাড়াও কি অপ্রাকৃতিক সম্পদও রয়েছে। তাহলে এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সম্পদগুলোর যথাযথ ব্যবহার কিসের মাধ্যমে করা সম্ভব, শ্রমের মাধ্যমে করা সম্ভব। তাহলে আমার দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু আমি কি তার যথাযথ ব্যবহার করতে পারছি না, আমার কি দক্ষ শ্রমিক নেই, বা আমি কি এখানে শ্রম দিতে পারছি না। দ্যাটস ওয়াই কি আমার দেশের প্রাকৃতিক সম্পদ বা অপ্রাকৃতিক সম্পদগুলো কি আমি কাজে লাগাতে পারছি না। যখনই আমি কি করবো, শ্রম দিব, এখানে আমি শ্রম দিব, তাহলে আমার কি হবে, আমি এই সম্পদগুলো কি সুষ্ঠুভাবে তার ব্যবহার করতে পারবো এবং কি তাতে আমার দেশের কি উন্নতি হবে, দেশের অর্থনৈতিক দিক থেকে দেশ কি উন্নত হবে। তারপরে আছে হচ্ছে সঞ্চয় সৃষ্টি। দেখেন সাধারণ ভাষায় আয় থেকে ব্যয় বাদ দিলে কি হয়, অবশিষ্ট যা থাকে তাকে কি আমরা বলি, সঞ্চয় বলি। তাহলে কথাটা কি, আমাদের আয় যা হবে, আয় থেকে আমরা কি বাদ দিব, আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে কি সঞ্চয়। এখন একটা দেশের মানুষের যখন আয় বৃদ্ধি পাবে, আয় যদি হয় 100 টাকা এবং ব্যয় যদি হয় ধরেন 70 টাকা, তাহলে বাকি 30 টাকা কি তার সঞ্চয় থাকতেছে। এখন ঠিক আছে, সঞ্চয় কি আগেও ছিল, কিন্তু যখন আমার শ্রম বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, তখন কি আয়ের পরিমাণটা বেড়ে যাবে না, তাহলে ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু দেখা যাচ্ছে কি আয় যত বৃদ্ধি পাবে, তাহলে কি মানুষ আয় বৃদ্ধির ফলে ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয়ের সাথে সাথে কি সমহারে যে ব্যয় বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। তাহলে ওই ক্ষেত্রে কি হয়, এখন ধরেন শ্রমে উনি অধিক শ্রম দিতে পারছে, এখন ওনার আয় বৃদ্ধি পেয়ে 150 টাকা হলো, এখন এটাও বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পেয়ে কত হলো, ধরেন 70 ছিল, এখন হচ্ছে 100 হয়ে গেল। তারপরেও কি এখন ওনার হচ্ছে 50 টাকা সঞ্চয় থাকছে। তার মানে উৎপাদন বৃদ্ধির ফলে বা আয় বৃদ্ধির ফলে সাথে সাথে কি সঞ্চয়ও বৃদ্ধি হয়। পৃথিবীতে দেখেন এখানে কি বলা আছে, আয় বৃদ্ধি পেলেই কি মানুষের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাবে, বিষয়টি কি বোঝানো হলো। শ্রমের ব্যবহারের ফলে আয় বৃদ্ধি পাবে, আর আয়ের ফলে কি হবে, তার হচ্ছে সঞ্চয় বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে তারপর আছে হচ্ছে আপনার মূলধন সৃষ্টি। মূলধন সৃষ্টিতে কিভাবে শ্রম, দেখেন এখানে আমি এই সেকেন্ড পয়েন্টটা থেকে এই যে প্রথম যে পয়েন্ট সঞ্চয় সৃষ্টির কথা বললাম, এটা থেকে আমি মূলধন সৃষ্টি বুঝাবো। দেখেন সঞ্চয় বৃদ্ধি মানে যখন আয় বৃদ্ধি পাবে, শ্রমের ফলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধির ফলে কি হবে, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। না, প্রথম হচ্ছে শ্রম। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার শ্রমের ব্যবহার করব, যখন আমি কিসের ব্যবহার করব, শ্রমের ব্যবহার করলে আমার হচ্ছে আয় বৃদ্ধি পাবে। আয় কি হবে, আমি বৃদ্ধিটা হচ্ছে উপরে দিয়ে দিলাম, আয় বৃদ্ধি পাবে, তার ফলে আমার সঞ্চয় কি হবে, বৃদ্ধি পাবে। এখন দেখেন আমার শ্রমের যথাযথ ব্যবহারের ফলে আয় বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। এখন যখন মানুষের সঞ্চয় বৃদ্ধি পাবে, তাতে কিন্তু কি মানুষ মূলধন গঠন করতে পারবে না। যেমন এখানে 50 টাকা করে আমি সঞ্চয় করছি, এটা কি আস্তে আস্তে যোগ করে আরো 50 হবে, আরো 50 হবে, এরকম করতে করতে কি আরো 50 হবে। তাহলে একটা সময় গিয়ে কি হবে, আমার এই সবগুলো সঞ্চয় একত্রিত করে কি আমি মূলধন গঠন করতে পারবো। তাহলে আমি কি বলতে পারি, তারপরে পয়েন্ট আমার কি হবে, সঞ্চয় বৃদ্ধি থেকে আমার কি হবে, মূলধন বৃদ্ধি হবে বা মূলধনের কি হবে, সৃষ্টি হবে। তাহলে আমার এই সঞ্চয় থেকে কিন্তু আমার মূলধনের সৃষ্টি হচ্ছে। সঞ্চয় যদি না করতে পারি, তাহলে কি আমার মূলধন কখনোই সৃষ্টি হবে না। তারপরে পয়েন্ট আছে হচ্ছে আপনার বিনিয়োগ বৃদ্ধি। দেখেন যখন আপনার মূলধনের পরিমাণটা বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধির পরে তো আপনি কি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন। আপনার যদি মূলধন না থাকে, আপনি কি একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন কখনো? এটা প্রকল্পে বিনিয়োগ করতে আপনার হচ্ছে ধরেন 10 লক্ষ টাকার প্রয়োজন, এখন আপনি সঞ্চয় করেননি, সঞ্চয় থেকে আপনি মূলধনেরও সৃষ্টি করেননি, তাহলে আপনি কিভাবে বিনিয়োগটা করবেন? তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস কি লিঙ্ক রয়েছে, একটা কানেকশন রয়েছে। দেখেন শ্রমের ব্যবহার, তার থেকে আয় সৃষ্টি হচ্ছে, আয় থেকে সঞ্চয় বৃদ্ধি হচ্ছে, সঞ্চয় থেকে মূলধন গঠন করা হচ্ছে বা মূলধন সৃষ্টি হচ্ছে। তাহলে সেই মূলধনটাই কি আমি বিনিয়োগ করতে পারবো, তাহলে আমি কি বিনিয়োগ করতে পারবো। তাহলে বিনিয়োগ থেকে কি আমার আবার ইনকাম করার অপশন রয়েছে।
জীবিকা নির্বাহ মানুষ তার শ্রম ব্যবহার করে অন্যের অভাব পূরণ করা ছাড়াও সে তার নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জীবিকা নির্বাহ করে থাকে, তাই না? আমার বাবা শ্রম দেয়, আমার বাবা কাজ করে, তা থেকে আমার বাবা যে আয় করে তা থেকে কি আমাদের জীবিকাও নির্বাহ করা সম্ভব হচ্ছে। তাতে কি আমার ফ্যামিলিতে যে সদস্য সংখ্যা রয়েছে তারা সবাই কি আমার বাবার শ্রমের উপর কি ডিপেন্ড করে আমরা থাকতে পারছি। তাহলে কি কথাটা জীবিকা নির্বাহ করা সম্ভব হয়, নিজেরও করতে পারছি প্লাস কি অন্যজনেরও করতে আমরা সক্ষম হচ্ছি, সেটা কি শ্রমের মাধ্যমে। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, যেটা সম্পদের সদ্ব্যবহার একটু আগে বললাম, ওই একই জিনিস এখানে কি প্রাকৃতিক সম্পদ মানে হচ্ছে কি এক একটা দেশের প্রাকৃতিক সম্পদ কি হতে পারে দেখেন, মৃত্তিকা, বনজ, খনিজ সম্পদ, তারপরে কি গ্যাস, এগুলো কি শ্রম ব্যতীত প্রাকৃতিক এরূপ সম্পদকে কি কোনোভাবে কাজে লাগানো সম্ভব না। তাহলে সম্পদের সদ্ব্যবহার বা প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার জিনিসটা কি অনেকটাই সিমিলার, কিন্তু আমাদের দেশে কি প্রাকৃতিক সম্পদের পরিমাণটা বেশি রয়েছে, তাহলে কি আমরা সেটা শ্রমের মাধ্যমে আমরা কি করবো কাজে লাগাবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা হচ্ছে বাড়ির কাজ করবেন, আজকের তারিখ দিয়ে আলাদা খাতায় লিখবেন, বিগত ক্লাসের যা করানো হয়েছে ওই বাড়ির কাজ প্লাস আজকের তারিখ দিয়ে আজকের বাড়ির কাজটা একই খাতায় আপনারা লিখবেন। সেটা হচ্ছে শ্রম কাকে বলে এবং শ্রমের গুরুত্বগুলো সংক্ষেপে আলোচনা কর। এখান থেকে এখানে তো আপনার 10টা পয়েন্ট আছে, আমি 5টা হচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছি, এই 5টা লিখবেন আপনারা। 2 3 তারপর হচ্ছে 5, এই দুইটা তো একই, এই দুইটা মিলে আমি ধরলাম একটা 4, 1 2 3 4টা, আর হচ্ছে করবেন জীবিকা নির্বাহ। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্টের ডিটেলস লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠিয়ে দিন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।